প্রেত কাহিনীর সমস্ত গল্প পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। প্রেত কাহিনী প্রতি সপ্তাহে আপনাদের জন্য রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্প প্রচার করে। আজকে প্রেত কাহিনী আপনাদের জন্য এনেছে লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প অলৌকিক। 1916 সালের 23শে মার্চ কলকাতায় ভবানীপুর অঞ্চলে পৈতৃক ভদ্রাসনে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম হয়। পিতা কালিদাস চট্টোপাধ্যায়, মা নগেনবালা দেবী। জন্মের কিছু পর থেকেই বড়মায়ের কাটে তার দীর্ঘ 25 বছর। 1948-এ দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ইরাবতী। যদিও ধারাবাহিকটি বেরিয়েছিল মোহনা নামে। এরপর প্রকাশিত হয় আরাকান, উপকূল, অভিষেক উপন্যাস। তিনি আরও নতুন নতুন অনেক গল্প লিখেছেন। এছাড়াও অনেক ভয়ের গল্পও লিখেছেন তিনি। আজকের গল্পটি সংগ্রহ করা হয়েছে বুকফার্ম থেকে প্রকাশিত ভয় সম্ভাব্য গ্রন্থ থেকে। এই গল্পে লেখক যেসব অযৌক্তিক ও কুসংস্কারপূর্ণ কথাগুলি লিখেছেন তা শুধুমাত্রই গল্পের আবহাওয়া পরিবর্তন ও গল্পকে রহস্য ও রোমাঞ্চকর করার জন্য। তাই আমরা আশা করব সংশয়মুক্ত মনে আপনারা গ্রহণ করবেন আমাদের আজকের গল্প। তাহলে শুরু হচ্ছে লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প অলৌকিক। বিকম পাস করেছি আজ বছর 2। তারপর থেকে অফিসে অফিসে ঘুরে 3 জোড়া চটি ছিল, কিন্তু চাকরি জুটল না। বড় মেজ ছোট সব অফিস ঘোরা শেষ। সব জায়গায় এক কথা, দুঃখিত এখানে কোনো কাজ নেই। বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো, নো ভ্যাকেন্সি। নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি। কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত। টিউশনি অনেক চেষ্টা করেছে, পাই। আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটারই রাখতে চায় না। শুধু পড়ানো নয়, প্রশ্নপত্রও যাতে জানা যায়। এই রকম যখন অবস্থা, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মাঝে ভাবি, সত্যি কি এটা ঘটেছিল? পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম। বড় রাস্তা ছেড়ে স্যাঁতস্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম। একটা খুব পুরনো বাড়ি, ফাটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে। শ্যাওলায় ইটগুলো সবুজ হয়ে গেছে, সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা। সামনে মাঝারি একটি সাইনবোর্ড, জেনারেল ট্রেডিং কোম্পানি। জানি কিছু হবার নয়, তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না, এত অন্ধকার। তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতেই দেখলাম 2-4 জন লোক ঘোরাঘুরি করছে। সকলের মাথায় টুপি। খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক চলছে। আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো। কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি। অন্য সব লোকগুলো গুজরাটি। এটা বোধহয় গুজরাটিদের অফিস। লোকটা জিজ্ঞাসা করলো, কি চাই? করুণ কণ্ঠে বললাম, একটা চাকরি। আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল, আসুন আমার সঙ্গে। লোকটার পেছন পেছন একটি পার্টিশন ঘিরে কামরায় ঢুকলাম। ছোট একটা টেবিল, তার ওপাশে শীর্ণকায় একটি লোক, তার মাথাতেও টুপি। ঝুঁকে পড়ে একটি চিঠি পড়ছিল। মুখ তুলে বলল, কি? আমার সঙ্গের লোকটি বলল, ভদ্রলোক চাকরির জন্য এসেছেন। লোকটি হাত বাড়ালো। দরখাস্ত? দরখাস্ত দিলাম। পড়ে নিয়ে বলল, আপনি গ্র্যাজুয়েট? ঠিক আছে, আমরা আপাতত 150 টাকা দেব। যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো ভুল চলছে। তখন আমার এমন অবস্থা, 50 টাকার চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। কি রাজি? সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম। লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকলো। বেয়ারাকে দেখে মনে হলো গুজরাটি না, উড়িয়া। মেটা ভাইকে ডেকে দাও। মেয়েটা কামরায় ঢুকতে বলল, একে একটা নিয়োগপত্র দিয়ে দাও। 150 টাকা মাইনে প্যারেকের জায়গায় চাকরি করবে। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আসুন, বাইরে এলাম। আপনি ওই চেয়ারটায় ততক্ষণ বসুন, আমি আপনার নিয়োগপত্র দেবার ব্যবস্থা করছি। একেবারে কোণের দিকে একটা টেবিল, পিছনে চেয়ার, টেবিলের উপর দোয়াত, পেন্সিল, কলম, কাঁচের টেবিল চাপা। ওই চেয়ারে বসে পড়ুন। আমি চেয়ারে বসতে গিয়ে লাফিয়ে উঠে পড়লাম। কি যেন চেয়ারে বসে রয়েছে, আমি তার কোলের উপর বসে পড়েছি। উঠে দাঁড়িয়ে
আশ্চর্য হলাম, চেয়ার খালি, কেউ তো নেই। তবে বুঝতে পারলাম আমারই ভুল। চাকরি পাবার আনন্দে মাথার গোলমাল হলো নাকি। আবার চেয়ারে বসলাম, এক ব্যাপার। কিন্তু এবার আর আমি উঠলাম না, চেপে বসে রইলাম। স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল। আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল। যথাসময় নিয়োগপত্র হাতে এলো। বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম। বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজই আমার অপেক্ষায় এভাবে বসে থাকেন। চাকরি পাবার খবরটা দিতেই বাবা কিন্তু বলে উঠলেন, তোমার মাথায় ওটা কি? মাথায় মাথায় আবার কি হলো? বারান্দার একদিকের দেয়ালে একটি আয়না টাঙানো ছিল। তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি। আশ্চর্য কাটলো, এই টুপি আমার মাথায় এলো কি করে? সহকর্মীদের কেউ রসিকতা করে মাথায় পরিয়ে দিয়েছে, কিন্তু আমার মাথায় পরিয়ে দিল আর আমিই টের পেলাম না। টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম। দিন 5-6 অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসতো। কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গেছে। অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে। প্রথম দিন চেয়ারে বসতে গিয়ে মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে, কিন্তু ওই একদিনই। তারপর আর কিছু টের পাইনি। পরে আমার এ কথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখি তাড়াতে চায়। কিন্তু আমার ভুল ভাঙল। মাথা নিচু করে কাজ করছিলাম, হঠাৎ টুম করে একটা শব্দ। মুখ তুলে দেখি টেবিলের ওপর যে জল ভর্তি কাঁচের গ্লাস ছিল সেটা শূন্য উঠে একটু কাত হলো। অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল। ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কে যেন জল খেল। আমি ভীতু, এমন অপবাদ কেউ কখনো দেয়, বরং সবাই আমাকে ডান পিটে বেপরোয়া বলেই জানে। কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার ভূদণ্ড বয়ে গেল একটা ঠান্ডা স্রোত। বুকের স্পন্দন দ্রুততর হয়ে উঠল। শুধু কি তাই, লেজারে ডাক দেবো বলে লাল পেন্সিলটা যেমনি তুলতে গেছি অমনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে। কে যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল। আমার পাশে মানু ভাই বসত, বয়সে প্রায় আমারই সমান। ছুটির পর তাকে সব কিছু বললাম। সে মন দিয়ে সব শুনে বলল, প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি। কি করেই বা পারবে? লোকটা অফিস অন্ত পান ছিল, রোজ 8টা-9টা পর্যন্ত অফিসে বসে থাকতো। কি বলবো, সব শুনে গেলাম। এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায়, তার আর অস্তিত্ব থাকে না। কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম, আত্মা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই। আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না, কাজেই চাকরি ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি। এরপর ব্যাপার চরমে উঠল। ম্যানেজার ডেকে বলল, আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন। কাল সকালে অডিটর আসবে, পেয়ারাও থাকবে আপনার সামনে। পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা 3-এর ব্যাপার। অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি। শুধু একটা টুলে বেয়ারা বসে আছে। আমাকে দেখে বেয়ারা বলল, বাবু আপনি তাহলে কাজ শুরু করুন, আমি বাড়ি থেকে খেয়ে আসি। আমার বাড়ি খুব কাছেই, আপনি 8টা অবধি তো আছেন, আর তার মধ্যেই আমি ফিরে আসবো। বেয়ারা চলে গেল। আমি লেজার খুলে বসলাম। কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই। হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না। ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে।
মাথায় কালো টুপি, দুটো হাত পেছন দিকে, এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক। ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা ফায়ারশারি করে, ঠিক তেমনি পকেট থেকে রুমাল বের করে দুটো চোখ মুছে ভালো করে দেখলাম সেই এক দৃশ্য। কঙ্কাল মূর্তি পায়াচারি করছে একভাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। হাত অসার, লেজারের পাতায় একটি আঁচড়ও পড়লো না। ভাবলাম চাকরি মাথায় থাক, কোনো রকমে বের হতে পারলে আর কোনোদিন এ মুখো হব না। কিন্তু যাবার উপায় নেই। ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে, তার কাছাকাছি যাবার সাহস আমার নেই। ভয়ে ভয়ে জলের গ্লাসটা চুমুক দিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল। হাত ঘড়ি দেখলাম, প্রায় 1 ঘন্টা চুপচাপ বসে আছি। কাজ অনেক পিছিয়ে গেল, তার মানে আরো 1-1.5 ঘন্টা বেশি থাকতে হবে। কি আশ্চর্য, যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল। এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো। কাজে হাত দিলাম। লেজারের কলম ঢাকাতে গিয়ে চমকে উঠলাম। যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে। তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে। এই হাতের লেখা আমার নয়, সে বিষয়ে আমি স্থির নিশ্চয়। শুধু লেখাই নয়, প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা। 8টার একটু আগে বেয়ারা এসে হাজির। আমি তাকে বললাম, আমার কাজ শেষ, তুমি অফিস বন্ধ করে দাও। রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞাসা করলো, বাবু কিছু দেখলেন নাকি? আমি চেপে গিয়ে উত্তর দিলাম, না, কি দেখব। বেয়ারা আর কিছু বলল না। পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো। লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন। বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে। হিসাব দেখার কাজ শুরু হবে। লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। অডিটর নেই, ম্যানেজার একলাই বসে আছে। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি সব লেখা হয়ে গেছে? হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম। ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো। কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, এ কি, এই কার হাতের লেখা? কার হাতের লেখা আমার জানা নেই, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ম্যানেজার আস্তে আস্তে বলল, কি আশ্চর্য, এ তো অবিকল প্যারেকের হাতের লেখা। এ লেখা আপনি পেলেন কি করে? কিভাবে ও লেখা লেজারের পাতায় এলো বললাম। ম্যানেজার সব মন দিয়ে শুনল, কোনো কথা অবিশ্বাস করলো না। বলল, আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে। প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনো এই অফিসের মায়া কাটাতে পারেনি। আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হার্ট ফেল করেছিল। প্যারেকের জায়গায় 2-3 জন লোককে নেওয়া হয়েছিল, কেউ 3 দিনের বেশি টিকতে পারেনি। আপনি তবু দিন 20 রয়ে গেছেন। উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতে চাইছে না। অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া অসম্ভব। পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয়। আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম, একটা কাজ করলে হয়। কি বলুন? শুনেছি গয়ায় পিণ্ডি দিলে নাকি প্রেতাত্মা মুক্তি পায়, সে কি করা সম্ভব? ম্যানেজার 2-1 মুহূর্ত চিন্তা করলো, তারপর বলল, চেষ্টা করে দেখা যেতে পারে। যাবেন আপনি? আমি? হ্যাঁ, আমি আপনার যাতায়াত আর অন্য সব খরচ দেব। আপনি ব্রাহ্মণ, আপনিই বরং চলে যান। কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে। সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে। আপনি চলেই যান, সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন। অকথা রাজি হয়ে গেলাম। দুর্ভোগ আমারই বেশি। প্যারেকের জায়গায় আমি এসেছি, কাজেই তার আক্রোশ আমার উপর বেশি হওয়াই স্বাভাবিক। গয়ায় পিণ্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশিই হবে। সেদিন বুধবার, মাঝখানে 2 দিন বৃহস্পতি আর শুক্র। এই 3 দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে। বুধ বৃহস্পতি 2 দিন নির্বিবাদে কাটলো। শুক্রবার টেলিফোন এলো, যিনি হিসাব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে।
তিনি আসতে পারবেন না। আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই। ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো। অফিসে ফিরতে 6:30 বেজে গেল। ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে। আমাকে থেকে বলল, আপনার এত দেরি হলো? সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি দরজাটা খোলো, আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি। বেয়ারা দরজা খুলতে ভিতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে গেলাম। অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। আমি বাইরে আসতেই বেয়ারা দুটো হাতে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বাপের মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। কার একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল। আঙুলগুলো যেন এক তিল মাংস নেই, ছুরির ফলা বসানো। আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম। দেয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি, দুটি চোখে আগুনের শিখা, মাথায় কালো টুপি। এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো কড়মড় করে উঠল। বজ্রগম্ভীর কণ্ঠস্বর, ইংরেজিতে হুঙ্কার, গয়ায় পিন্ডি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এ অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা। এই অফিসের গোড়া প্রত্যান থেকে আমি আছি, শেষ অবধি থাকবো। কেউ আমাকে উৎখাত করতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপর হাতের চাপ আরো জোর। মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ে গিয়ে ঠেকছে। দুঃসহ ব্যথা। বল, এই দুর্বুদ্ধি ছাড়বি কিনা? বল, তোকে খতম করবো। না না, আমি এসব কিছু করব না। আমি আর ঢুকবোই না অফিসে। প্যারেক, আপনি আমায় বাঁচান। কথাটা মনে থাকে যেন। ঘাড়ে একটা প্রচণ্ড ধাক্কা, ছিটকে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম। বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত। কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, কাঁধে কালশিটে দাগ। হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম। বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম। ও অফিসে আর যায়নি। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে অলৌকিক গল্প পাঠে মেটা ভাই, বাবা, বেয়ারা ও ভূদ্রূপী প্যারেকের ভূমিকায় গুড্ডু। এছাড়া গুজরাটি কর্মচারী, ম্যানেজার ও মানু ভাইয়ের ভূমিকায় আমি অর্থাৎ রোহন। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন গল্প প্রতি সপ্তাহে সবার আগে পেতে পারেন আপনারা। তাহলে ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ।